প্রথমেই আপনাদের স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের প্রথম পর্ব। আজ আমরা তার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। গল্প পাঠে দীপ্ত, গল্পের বিভিন্ন চরিত্রে সৌপ্তিক, শ্যামল, পার্থ, জয়েতা এবং আমি দীপ্ত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের দ্বিতীয় পর্ব। বাড়ি ফিরলাম। রাত্রে করালিবাবুর বাড়ির একটা নকশা তৈরি করে ব্যোমকেশ আমাকে দেখালো। তারপর বলল, করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার পাশে, ফণির ঘরের নিচে বৈঠকখানা ঘর, অর্থাৎ সেখানে পুলিশ আস্তানা গেড়েছে। সত্যবতীর ঘরের নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচের ঘরে চাকর বামুন শোয়। এই প্ল্যান কি হবে? কিছু না। ব্যোমকেশ নকশাটা মন দিয়ে দেখতে লাগলো। আমি বললাম, তোমার কিরকম মনে হচ্ছে? মতিলাল বোধহয় খুন করেনি, তাই না? না, সেই বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। তবে কি? সেটা বলাই শক্ত। মতিলালকে বাদ দিলে চারজন বাকি থেকে যায়: ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। মানে সত্যবতীও নয় কেন? কিন্তু মেয়ে মানুষ হয়ে। মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু তার কি স্বার্থ? করালিবাবুর শেষ উইলে তো তার ভাই সব পেয়েছে। বুঝলে না, যে লোকটা ঘন্টায় ঘন্টায় মত বদলায় তাকে খুন করলে আর তার মত বদলাবার সুযোগ থাকে না। স্তম্ভিত হয়ে গেলাম। এদিক থেকে কথাটা ভেবে দেখিনি। আচ্ছা, তবে কি তোমার মনে হয় সত্যবতী? আমি তা বলিনি। সুকুমার হতে পারে, সম্পূর্ণ বাইরের লোকও হতে পারে, কিন্তু সত্যবতী মেয়েটি সাধারণ মেয়ে নয়। খানিকক্ষণ চুপ করে থেকে ভাবতে লাগলাম। গত কয়েক ঘন্টার মধ্যে এত প্রকার খাপছাড়া ও পরস্পর বিরোধী মাল মশলা আমাদের হাতে এসেছিল যে তার ভিতর থেকে একটা সুসংলগ্ন কিছু বের করে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ব্যাপারটা এতই জটিল যে ভাবতে গেলে আরও জট পাকিয়ে যায়। শেষে জিজ্ঞেস করলাম, মৃতদেহ দেখে তুমি কি বুঝলে? এই বুঝলাম যে হত্যা করার আগে হত্যাকারী করালিবাবুকে ক্লোরোফর্ম দিয়েছিলেন। কি করে বুঝলে? তার ঘাড়ে হত্যাকারী 3 বার ছুঁচ ফুটিয়েছিল। ক্লোরোফর্ম না ব্যবহার করলে তিনি জেগে উঠতেন। তার নাকে ছোট ছোট দাগ দেখেছিলে, মনে আছে? সেগুলো ক্লোরোফর্মের চিহ্ন। 3 বার ছুঁচ ফোটাবার মানে? প্রথম 2 বার মর্মস্থান খুঁজে পায়নি। সেটা তেমন জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে এই যে ছুঁচটা বিধিয়ে গেল কেন? কাজ হয়ে গেলে বার করে নিয়ে চলে গেলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। হয়তো ভুলে হয়ে গিয়েছিল। কিন্তু আরেকটা কথা, রাত 12টার সময় খুন হয়েছে সেটা তুমি কি করে বুঝলে? ওটা আমার অনুমান, কিন্তু সত্যবতী যদি কখনো সত্যি কথা বলে দেখবে আমার অনুমানটা ঠিক। ডাক্তারের রিপোর্ট থেকেও জানা যাবে। কিছুক্ষণ ঊর্ধ্ব মুখে বসে থেকে ব্যোমকেশ বলল, সুকুমারের টেবিলের ওপর একখানা বই রাখা ছিল, গ্রে অ্যানাটমি। সারা বইয়ের মধ্যে কেবল একটা পাতায় কয়েক লাইন লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল। সেই কয় লাইনের অর্থ? অর্থ, মেডালা এবং প্রথম কশেরুর সন্ধিস্থলে যদি ছুঁচ বিধিয়ে দেওয়া যায় তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে। বলো কি? তাহলে? কিন্তু আশ্চর্য, লাল পেন্সিলটা সুকুমারের টেবিলে দেখলাম না। বলেই হঠাৎ উঠে গম্ভীর চিন্তাময় মুখে ঘরময় পায়চারি করতে লাগলো। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন গজগজ করছিল, কিন্তু ব্যোমকেশের চিন্তাসূত্র ছিন্ন করতে ভরসা হলো না। জানতাম এই সময় প্রশ্ন করলেই সে ক্ষেপে উঠবে।
রাত্রে শুয়ে সে একটা প্রশ্ন করল। তুমি তো একজন সাহিত্যিক, বলো দেখি থিম্বলের বাংলা কি? আমি আশ্চর্য হয়ে বললাম, থিম্বল? যা আঙুলে পড়ে, দর্জিরা সেলাই করে। হ্যাঁ। আমি ভাবতে ভাবতে বললাম, অঙ্গুলি ত্রাণ হতে পারে, কিংবা সূচিবর্ম। ওসব চালাকি চলবে না, খাঁটি বাংলা প্রতিশব্দ বলো। স্বীকার করতে হলো, বাংলা প্রতিশব্দ নেই, অন্তত আমার জানা নেই। জিজ্ঞেস করলাম, তুমি জানো? জানলে আর জিজ্ঞাসা করব কেন? ব্যোমকেশ আর কথা বলল না। আমি বাংলা ভাষার অশেষ দৈন্যের কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি ব্যোমকেশ বেরিয়ে গিয়েছে। একটু হলেও কিন্তু বুঝলাম আমাকে না নিয়ে যাওয়ার কোনো মতলব আছে, হয়তো আমি গেলে অসুবিধা হতো। যখন ফিরল তখন বেলা প্রায় 11টা। জামা খুলে পাখাটা চালিয়ে দিয়ে সিগারেট ধরালো। জিজ্ঞেস করলাম, কি হলো? সে এক পেট ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, উইলগুলো দেখা গেল। উইলের সাক্ষী বাড়ির বামুন আর চাকর, তাদের টিপসই রয়েছে। আর বাড়ির অন্য ঘরগুলো ভালো করে খানাতল্লাশ করতে বললাম, কিন্তু বিধুবাবু গোঁ ধরেছেন। আমি যা বলবো ঠিক তার উল্টো কাজটি তিনি করবেন। শেষ পর্যন্ত ভয় দেখিয়ে এলাম, যদি খানাতল্লাশ না করেন কমিশনার সাহেবকে নালিশ করব। তারপর আর কি, তিনি এখনও মতিলালকে কামড়ে পড়ে আছেন। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মেয়েটা ভয়ানক শক্ত, এমন মুখ টিপে রইল, কিছুতেই মুখ খুলল না, অথচ এ রহস্যের চাবিকাঠি তার কাছে। যাই হোক, দেখা যাক, বিধুবাবু যদি শেষ পর্যন্ত খানা তল্লাশ করতে রাজি হয় তবে হয়তো কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে বলে প্রত্যাশা করো? কে বলতে পারে, সামান্য জিনিস, হয়তো একটা ডাক্তারি দোকানের ক্যাশ মেমো, কিংবা একটা পেন্সিল, কিন্তু বৃথা গবেষণা করে লাভ নেই। চলো, স্নানের সময় হলো। দুপুরবেলাটা ব্যোমকেশ আরাম কেদারায় চোখ বুজে শুয়ে কাটিয়ে দিল। মনে হলো সে যেন কিছুর প্রতীক্ষা করছে। 3টে বাজতেই পুঁটিরাম চা দিয়ে গেল। নিঃশব্দে পান করে ব্যোমকেশ আগের মতোই পড়ে রইল। 4:30 বাজবার পর পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ তাড়াতাড়ি উঠে গিয়ে ফোন ধরল। বলল, কে আপনি? ও, ইন্সপেক্টর বাবু, কি খবর? সুকুমার বাবুর ঘর সার্চ হয়েছে। বেশ বেশ। বিধুবাবু শেষ পর্যন্ত তার ঘরে কি পাওয়া গেল? হ্যাঁ, সুকুমার বাবুকে অ্যারেস্ট করা হয়েছে? তারপর কিছু পাওয়া গেল? ক্লোরোফর্মের শিশি আলমারিতে বইয়ের পেছনে ছিল। আর উইল, আর একখানা টাইপ করা উইল। বলেন কি, কোন তারিখের? যে রাত্রে করালিবাবু মারা যান সেই দিন তৈরি। কোথায় ছিল? বাক্সের তলায়। এ উইলে ওয়ারিশকে? ফণীবাবু। হ্যাঁ, ঠিক বলেছেন, পর্যায়ক্রমে এবার তারই পালা ছিল বটে। আচ্ছা, সুকুমার বাবুর বোনকে কি গ্রেপ্তার করা হয়েছে? না। ও, বুঝেছি। ঘরে আর কিছু পাওয়া যায়নি? এই ধরুন, একটা লাল পেন্সিল পাননি? আশ্চর্য, সেলাইয়ের কোনো উপকরণ পাননি, তাই তো? বিধুবাবু আছেন? মতিলালকে খালাস করতে গেছেন। তবু ভালো, বিধুবাবুর সুমতি হয়েছে। সুকুমার বাবুর ঘর ছাড়া আর কোন কোন ঘর সার্চ হয়েছে? আর হয়নি? কি বললেন? বিধুবাবু দরকার মনে করেননি? বিধুবাবু তো কিছুই দরকার মনে করেন না। আচ্ছা, আমার আজ যাবার দরকার আছে কি? নতুন উইলখানা দেখতাম, ও নিয়ে গেছেন। আচ্ছা বেশ, কাল সকালেই হবে। লাল পেন্সিল আর ওই সেলাইয়ের উপকরণটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কি বলছেন?
সুকুমারের বিরুদ্ধে ওভারওয়েলমিং প্রমাণ পাওয়া গেছে? তা বলতে পারেন, কিন্তু ডাক্তারের রিপোর্ট পাওয়া গেছে? মৃত্যুর সময় সম্পর্কে কি লিখেছেন? খাবার 3 ঘন্টা পরে, তার মানে 12টা। আচ্ছা, কাল সকালে নিশ্চয়ই যাব। ফোন রেখে ব্যোমকেশ ফিরে এসে বসল। তার চিন্তায় কুঁচকে যাওয়া ভ্রু ও মুখ দেখে মনে হলো সে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি। জিজ্ঞেস করলাম, সুকুমারী তাহলে? তুমি তো গোড়া থেকেই সন্দেহ করছিলে, তাই না? কিছুক্ষণ চুপ থেকে ব্যোমকেশ বলল, এ ব্যাপারে যত কিছু প্রমাণ সবই সুকুমারের দিকে নির্দেশ করছে। দেখো, করালিবাবুর মৃত্যুর ধরনটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা ডাক্তারের কাজ। যারা ডাক্তারি কিছু জানে না তারা ওভাবে খুন করতে পারে না। যে ছুঁচটা ব্যবহার করা হয়েছে তাও তার বোনের সেলাইয়ের বাক্স থেকে চুরি করা, এমনকি সুতোটা পর্যন্ত এক। সুকুমার 12টার সময় বাড়ি ফিরল। ঠিক সেই সময় করালিবাবুও মারা গেলেন। সুকুমারের ঘর সার্চ করে বেরিয়েছে ক্লোরোফর্মের শিশি আর একটা টাইপ করা উইল। করালিবাবুর শেষ উইল, যাতে তিনি সুকুমারকে বঞ্চিত করে ফণীকে সর্বস্ব দিয়ে গেছেন। সুকুমার নিজের মুখেই স্বীকার করেছে যে সেদিন সন্ধেবেলা করালিবাবুর সাথে তার ঝগড়া হয়েছিল। সুতরাং তিনি যে আবার উইল বদলাবেন তা সে বেশ বুঝতে পেরেছিল। খুন করার মোটিভ পর্যন্ত পরিষ্কার পাওয়া যাচ্ছে। তাহলে সুকুমারী যে আসামি তাতে আর সন্দেহ নেই। আচ্ছা, সন্দেহের অবকাশটা কোথায়? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, আচ্ছা, সুকুমারকে দেখে তোমার কিরকম মনে হলো? খুব নির্বোধ বলে মনে হলো কি? না, বরঞ্চ বেশ বুদ্ধি আছে বলেই তো মনে হলো। ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, সেইখানেই ধোঁকা লাগছে। বুদ্ধিমান বোকার মতো কাজ করে কেন? বলেই ব্যোমকেশ সোজা হয়ে বসল। দরজার কাছে অস্পষ্ট পায়ের শব্দ আমিও শুনতে পেয়েছিলাম। কে? ভিতরে আসুন। কিছুক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর আস্তে আস্তে দরজা খুলে গেল। তখন ঘোর বিস্ময়ে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে সত্যবতী। সত্যবতী ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ ঝরঝর করে কেঁদে রুদ্ধস্বরে বলল, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, আমার দাদাকে বাঁচান। অপ্রত্যাশিত আবির্ভাবে আমি একেবারে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ কিন্তু তড়াক করে সত্যবতীর সামনে এসে দাঁড়ালো। সত্যবতীর মাথাটা বোধহয় ঘুরে গিয়েছিল। সে অন্ধভাবে একটা হাত বাড়িয়ে দিতেই ব্যোমকেশ হাত ধরে তাকে একটা চেয়ারে এনে বসিয়ে দিল। আমাকে ইঙ্গিত করতেই পাখা চালিয়ে দিলাম। প্রথম মিনিট 2-3 সত্যবতী চোখে আঁচল দিয়ে খুব খানিকটা কাঁদল। আমরা নির্বাক লজ্জিত মুখে অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। আমাদের বৈচিত্র্যপূর্ণ জীবনেও এমন ব্যাপার আগে কখনো ঘটেনি। সত্যবতীকে আগে আমি একবার দেখেছিলাম। সাধারণ শিক্ষিত বাঙালি মেয়ে থেকে সে যে আকারে প্রকারে একটুও পৃথক তা মনে হয়নি। সুতরাং ঘোর বিপদের সময় সমস্ত শঙ্কা সংকোচ লঙ্ঘন করে সে যে আমাদের কাছে এসে উপস্থিত হতে পারে, এটা যেমন অচিন্তনীয় তেমনি বিস্ময়কর। বিপদ উপস্থিত হলে অধিকাংশ বাঙালি মেয়ে জড়বস্তু হয়ে পড়ে। তাই এই কৃষাঙ্গী কালো মেয়েটি আমার চোখে যেন সরল একটি অপূর্ব অসামান্যতা নিয়ে দেখা দিল। তার পায়ের মলিন জড়ির নাগরা থেকে শুরু করে রুক্ষ অযত্ন করা চুল পর্যন্ত অনন্য সাধারণ বিশিষ্টতায় ভরপুর হয়ে উঠল। ভালো করে চোখ মুছে সে যখন মুখ তুলে আবার বলল, ব্যোমকেশবাবু, আমার দাদাকে আপনি বাঁচান, আমার দাদাকে আপনি বাঁচান। তখন দেখলাম
সে প্রাণপণে আত্মসম্বরণ করেছে বটে, কিন্তু তার গলার স্বর তখনও কাঁপছে। আপনার দাদা অ্যারেস্ট হয়েছেন, আমি শুনেছি, কিন্তু দাদা নির্দোষ, দাদা নির্দোষ, তিনি কিচ্ছু জানেন না, বিনা অপরাধে তাকে। বলতে বলতে আবার সে কেঁদে ফেলল। ব্যোমকেশ ভিতরে ভিতরে বিচলিত হয়েছে বুঝলাম, কিন্তু সে শান্তভাবেই বলল, কিন্তু তার বিরুদ্ধে যে সব প্রমাণ পাওয়া গেছে। সে সব মিথ্যে প্রমাণ। দাদা কখনো টাকার লোভে কাউকে খুন করতে পারেন না, আপনি জানেন না। তার মতো লোক। ব্যোমকেশবাবু, আমরা মেসোমশাইয়ের কোনো টাকা চাই না। আপনি শুধু দাদাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা আপনার পায়ে কেনা হয়ে থাকবো। তার দুই চোখ দিয়ে জল ঝরে পড়তে লাগল, কিন্তু সে তা মুছবার চেষ্টাও করল না। মনে হয় জানতেই পারল না। ব্যোমকেশ এবার যখন কথা বলল, তখন তার কণ্ঠস্বরে একটা কান্না মিশ্রিত গাঢ়তা লক্ষ্য করলাম। সে বলল, আপনার দাদা যদি সত্যি নির্দোষ হন, আমি প্রাণপণে তাকে বাঁচাবো, চেষ্টা করব, কিন্তু দাদা নির্দোষ? আপনি বিশ্বাস করছেন না? আমি আপনার পা ছুঁয়ে বলছি, দাদা এ কাজ করতে পারে না। একটা মাছিকে মারাও তার পক্ষে সম্ভব নয়। বলতে বলতে সে হঠাৎ নিচু হয়ে ব্যোমকেশের পায়ের উপর হাত রাখল। ও কি করছেন? উঠে বসুন, উঠে বসুন। এই বলেই ব্যোমকেশ নিজেই চেয়ার ছেড়ে উঠে পা সরিয়ে নিল। আপনি আগে বলুন, দাদাকে ছেড়ে দেবেন তো? ব্যোমকেশ দুই হাতে ধরে সত্যবতীকে জোর করে তুলে চেয়ারে বসিয়ে দিল। তারপর তার সামনে বসে দৃঢ় স্বরে বলল, আপনি ভুল করছেন। সুকুমার বাবুকে ছেড়ে দেবার মালিক আমি নই, পুলিশ। তবে আমি চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে হলে সব কথা আমার জানা দরকার। আপনি বুঝতে পারছেন না, আমার কাছ থেকে যতক্ষণ আপনি কথা গোপন করবেন, ততক্ষণ কোনো সাহায্যই আমি করতে পারবো না। চোখ নামিয়ে সত্যবতী বলল, আমি তো কোনো কথা গোপন করিনি। করেছেন। আপনি সেই রাত্রেই করালিবাবুর ঘরে গিয়ে তাঁর মৃত্যুর কথা জানতে পেরেছিলেন, কিন্তু আমাকে বলেননি। অবাক চোখে সত্যবতী ব্যোমকেশের মুখের দিকে তাকালো। তারপর বুকে মুখ গুঁজে চুপ হয়ে গেল। এখন সব কথা বলবেন কি? কাতর চোখ দুটি তুলে সত্যবতী বলল, কিন্তু সে কথা আমি কি করে বলবো? তাতে যে দাদার ওপরেই সব দোষ গিয়ে পড়বে। দেখুন, আপনার দাদা যদি নির্দোষ হন, তাহলে সত্যি কথা বললে তার কোনো অনিষ্ট হবে না। আপনি নির্ভয়ে সমস্ত খুলে বলুন, কোনো কথা গোপন করবেন না। সত্যবতী অনেকক্ষণ মুখ নিচু করে ভাবল। শেষে ভগ্ন স্বরে বলল, আচ্ছা, বলছি। আমার যে আর কোনো উপায়ও নেই, বলছি আমি। চোখের জল আঁচল দিয়ে মুছে নিজেকে একটু শান্ত করে সে ধীরে ধীরে বলল, সেই দিন সন্ধ্যাবেলায় মেসোমশাইয়ের সঙ্গে দাদার একটু বচসা হয়েছিল। মেসোমশাই দাদাকে সব সম্পত্তি উইল করে দিয়েছিলেন। তাই নিয়েই মতিদার সঙ্গে দুপুরবেলা তুমুল ঝগড়া হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফিরে তাই শুনে দাদা মেসোমশাইকে বলতে গিয়েছিলেন যে তিনি সব সম্পত্তি চান না, সম্পত্তি যেন সকলকে সমান ভাগ করে দেওয়া হয়। মেসোমশাই কোনো রকম তর্ক সইতে পারেন না। তিনি রেগে বলে উঠলেন, আমার কথার উপরে কথা? বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমাকে এক পয়সাও দেব না। মেসোমশাই যে এই কথায় রাগ করবেন তা দাদা বুঝতে পারেনি। তিনি সে ঘর থেকে বেরিয়ে গিয়ে ফণিদার ঘরে গিয়ে বসলেন। ফণিদা খোড়া মানুষ, বাইরে বেরোতে পারেন না। তাই দাদা রোজ সন্ধ্যাবেলায় তার কাছে বসে খানিকক্ষণ গল্প করতেন। ফণিদাকে আপনারা বোধহয় দেখেছেন। তিনি স্কুল কলেজে পড়েননি বটে, কিন্তু বেশ ভালো লেখাপড়া জানেন। তার আলমারির বই দেখেই বুঝতে পারবেন কত রকম বিষয়ে তার দখল আছে। অনেক সময় আমি তার কাছে পড়া বলেও নিয়েছি। মেসোমশাইয়ের সাথে বচসা হওয়াতে দাদার মনটা খারাপ হয়ে গিয়েছিল।
তিনি রাত্রি আন্দাজ ওই 8টার সময় আমাকে বললেন, সত্য, আমি বায়োস্কোপ দেখতে যাচ্ছি, 11:30টার সময় ফিরবো, সদর দরজাটা খুলে রাখিস। হ্যাঁ। এই বলে খাওয়া দাওয়া সেরে তিনি চুপি চুপি বেরিয়ে গেলেন। আমাদের বামুন ঠাকুর রাত্রির খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর বাইরে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত নিজের দেশের লোকের আড্ডায় গল্পগুজব করে। আমি জানতাম, তাই দাদাকে দরজা খুলে দেবার জন্য আমি আর জেগে রইলাম না। রাত্রি 10টার পর হাঁড়ি হেসে উঠে গেলে আমিও গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ একসময় ঘুমটা ভেঙে গেল। মনে হলো যেন দাদার ঘরে কি একটা শব্দ শুনতে পেলাম। মেঝের ওপর একটা ভারী জিনিস, ওই টেবিল কি বাক্স সরালে যেরকম শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ। ভাবলাম দাদা বায়োস্কোপ দেখে ফিরে এসেছেন। আবার ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু কি জানি কেন ঘুম আর এলো না। চোখে চেয়ে শুয়ে রইলাম। দাদার ঘর থেকে আর কোনো সাড়া পেলাম না। মনে করলাম তিনি শুয়ে পড়েছেন। এইভাবেই মিনিট 15 কেটে যাবার পর বারান্দায় একটা খুব মৃদু শব্দ শুনতে পেলাম, যেন কি পা টিপে টিপে যাচ্ছে। ভারী আশ্চর্য মনে হলো, দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছেন, তবে কে বারান্দা দিয়ে যাচ্ছে? আমি আস্তে আস্তে উঠলাম। দরজা একটু ফাঁক করে দেখলাম দাদা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। চাঁদের আলো বারান্দায় পড়েছিল। দাদাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আচ্ছা, একটা কথা, আপনার দাদার পায়ে কি জুতো ছিল? হ্যাঁ, ছিল। তার হাতে কিছু ছিল? না। কিছু না? একটা কাগজ কিংবা শিশি? না, কিচ্ছু না। তখন কটা বেজেছিল দেখেছিলেন কি? দেখার দরকার হয়নি। তখন শহরের সব ঘড়িতেই 12টা বাজছিল। ব্যোমকেশের চোখে চাপা উত্তেজনা দেখা দিল। সে বলল, তারপর বলে যান। প্রথমটা আমি কিছু বুঝতে পারলাম না। দাদা 15 মিনিট আগে ফিরে এসেছেন। তার ঘরে আওয়াজ শুনে জানতে পেরেছি। তবে আবার তিনি কোথায় গিয়েছিলেন? হঠাৎ মনে হলো হয়তো মেসোমশাইয়ের শরীর খারাপ হয়েছে, তার ঘরেই গিয়েছিলেন বোধহয়। মেসোমশাই কখনো কখনো রাত্রিবেলা বাতের বেদনায় কষ্ট পেতেন, ঘুম হতো না। তখন তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হতো। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে মেসোমশাইয়ের ঘরের দিকে গেলাম। তার ঘরের দরজা বরাবরই খোলা থাকে। আমি ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও কীরকম একটা গন্ধ নাকে এলো। গন্ধটা যে ঠিক কীরকম তা আমি আপনাকে না বোঝাতে পারবো না। তীব্র গন্ধ নয়, অথচ মিষ্টি মিষ্টি গন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ একটা। ক্লোরোফর্ম। তারপর? দরজার পাশেই সুইচ। আলো জ্বেলে দেখলাম মেসোমশাই খাটে শুয়ে আছেন, ঠিক যেন ঘুমোচ্ছেন। তার শোবার ভঙ্গি দেখে একবারও মনে হয় না যে তিনি, কিন্তু তবু কি জানি কেন আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। সেই গন্ধটা যেন একটা ভিজে ন্যাকড়ার মতো আমার নিঃশ্বাস বন্ধ করার উপক্রম করলো। কিছুক্ষণ আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। মনকে বোঝাবার চেষ্টা করলাম যে ওটা হয়তো ওষুধের গন্ধ। মেসোমশাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। পা কাঁপছিল, তবুও সন্তর্পণে তার খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। ঝুঁকে দেখলাম তার নিঃশ্বাস পড়ছে কিনা। তখন আমার বুকের মধ্যে যে কি হচ্ছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এইবারই অজ্ঞান হয়ে পড়ে যাব। বোধহয় মাথাটা ঘুরে উঠেছিল। নিজেকে সামলাবার জন্য আমি মেসোমশাইয়ের বালিশের ওপর হাত রাখলাম। হাতটা ঠিক তার ঘাড়ের পাশেই পড়েছিল। একটা কাঁটার মতো কি ফুটলো। দেখলাম একটা ছুঁচ তার ঘাড়ে আমূল বেঁধানো। ছুঁচে তখনও সুতো পরানো রয়েছে। আমি আর সেখানে থাকতে পারলাম না, কিন্তু কি করে যে আলো নিভিয়ে নিজের ঘরে ফিরে এলাম তাও জানি না। যখন ভালো করে চেতনা ফিরে এলো, তখন নিজের বিছানায় বসে ঠক ঠক করে কাঁপছি আর কাঁদছি। তারপর তো সবই আপনি জানেন। দাদাকে আমি সন্দেহ করিনি। আমি জানি দাদা এই কাজ করতে পারে না, তবু এ কথা যে কাউকে বলা চলবে না তাও বুঝতে দেরি হলো না। পরদিন সকালবেলা কোনো রকমের চা তৈরি করে নিয়ে মেসোমশাইয়ের ঘরে গেলাম। সত্যবতীর স্বর
আস্তে হয়ে মিলিয়ে গেল। তার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা, চোখের আতঙ্কিত দৃষ্টি থেকে বুঝতে পারলাম কি অসীম সংশয় ও যন্ত্রণার ভিতর দিয়ে সেই ভয়ঙ্কর রাত্রিটা তার কেটেছিল। ব্যোমকেশের মুখের দিকে দেখলাম তার চোখ দুটো জলজল করে জ্বলছে। সে হঠাৎ বলে উঠল, আপনার মতো অসাধারণ মেয়ে আমি দেখিনি। অন্য কেউ হলে চেঁচামেচি করে মূর্ছা হিস্ট্রিয়ার ঠেলায় বাড়ি মাথায় করত। আপনি শুধুমাত্র দাদার জন্য। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখন তাহলে বাড়ি ফিরে যান। কাল সকালে আমি আপনাদের ওখানে যাব। সত্যবতী উঠে দাঁড়িয়ে ভাঙা কণ্ঠস্বরে বলল, কিন্তু আপনি তো কিছু বললেন না। বলবার কিছু নেই। আপনাকে আশা দিয়ে যদি কিছু না করতে পারি, এর মধ্যে বিধুবাবু নামক একটি আস্ত আছেন কি না, তাই একটু ভয়। যাই হোক, এইটুকু বলতে পারি যে আপনি যেসব কথা বললেন তা যদি প্রথমেই বলতেন তাহলে হয়তো কোনো গোলমালই হতো না। চোখে জল নিয়ে সত্যবতী বলল, আমি যা বললাম তাতে দাদার কোনো অনিষ্ট হবে না তো? সত্যি বলছেন আপনি? ব্যোমকেশবাবু, আমার দাদা ছাড়া আর কেউ নেই ব্যোমকেশবাবু। ব্যোমকেশ তাড়াতাড়ি গিয়ে সদর দরজাটা খুলে দাঁড়ালো। একটু হাসবার চেষ্টা করে বলল, আপনি আর দেরি করবেন না, রাত হয়ে গেছে। আমাদের একটা ব্যাচেলার এস্টাবলিশমেন্ট, বুঝলেন না? সত্যবতী একটু ব্যস্তভাবে বেরিয়ে যাওয়ার উপক্রম করল। সে চৌখাট পার হয়েছে এমন সময় ব্যোমকেশ মৃদু স্বরে তাকে কি বলল শুনতে পেলাম না। সত্যবতী চমকে ফিরে চাইল। কিছুক্ষণের জন্য তার কৃতজ্ঞতা নিষিক্ত মিনতিপূর্ণ চোখ দুটি আমি দেখতে পেলাম। তারপর সে নিঃশব্দে ছোট্ট একটি নমস্কার করে দ্রুত পদে সিঁড়ি দিয়ে নেমে গেল। দরজা ভেজিয়ে দিয়ে ব্যোমকেশ ফিরে এসে বসল। ঘড়ি দেখে বলল, 7টা বেজে গেছে। তারপর মনে মনে কি হিসেব করে চেয়ারে হেলান দিয়ে বলল, এখনো ঢের সময় আছে। আমি আগ্রহের সাথে তাকে চেপে ধরলাম। ব্যোমকেশ, কি বুঝলে? আমি তো কিছুই, কিন্তু তোমার ভাব দেখে মনে হয় যেন তুমি ভেতরে ভেতরে ব্যাপারটা বুঝতে পেরেছ। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, এখনো সব বুঝিনি। যাই বলো, সুকুমারের বিরুদ্ধে প্রমাণ যতই গুরুতর হোক, আমার তো দৃঢ় বিশ্বাস সে খুন করেনি। তবে কে করেছে তা জানি না, কিন্তু সুকুমার নয়। ব্যোমকেশ আর কিছু বলল না। সিগারেট ধরিয়ে চুপচাপ টানতে লাগলো। বুঝলাম এখন আর কিছু বলবে না। আমিও বসে এই ব্যাপারটার অদ্ভুত জটিলতার কথা ভাবতে লাগলাম। অনেকক্ষণ পরে ব্যোমকেশ একটা প্রশ্ন করল, সত্যবতীকে সুন্দরী বলা বোধহয় চলে না, তাই না? কেন বলো দেখি? না, এমনি জিজ্ঞাসা করছি। সাধারণে বোধহয় কালোই বলবে। বর্তমান সমস্যার সঙ্গে সত্যবতীর চেহারার কি সম্বন্ধ আছে বুঝলাম না, কিন্তু ব্যোমকেশের মন কোন দুর্গম পথে চলেছে তা অনুমান করা অসম্ভব। আমি বিবেচনা করে বললাম, হ্যাঁ, লোকে তাকে কালোই বলবে, কিন্তু কুৎসিত বোধহয় বলতে পারবে না। ব্যোমকেশ একটু হেসে উঠে পড়ল। অর্থাৎ তুমি বলতে চাও কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কেমন? ভালো কথা। অজিত, তোমার বয়স কত হলো বলো দেখি? হ্যাঁ, আমার বয়স? হ্যাঁ, কত বছর, কমাস, কদিন, ঠিক হিসেব করে বলো। কে জানে, হয়তো আমার বয়সের হিসেবের মধ্যেই করালিবাবুর মৃত্যুর রহস্যটা চাপা পড়ে আছে। ব্যোমকেশের অসাধ্য কার্য কিচ্ছুই নেই। আমি মনে মনে গণনা করে বললাম, আমার বয়স হলো 29 বছর 5 মাস 11 দিন। কেন বলো তো? যাক, তুমি আমার চেয়ে 3 মাসের বড়, বাঁচা গেল। কথাটা কিন্তু মাথায় রেখো। মানে? মানে কিছুই না, কিন্তু
ও কথা থাক, এই ব্যাপার নিয়ে ভেবে ভেবে মাথা গরম হয়ে উঠেছে। চলো আজ নাইট শোতে বায়োস্কোপ দেখে আসি। ব্যোমকেশ কখনোই বায়োস্কোপে যায় না। বায়োস্কোপ থিয়েটার সে ভালোই বাসে না। তাই বিস্ময়ের অবধি রইল না। বললাম, তোমার আজ কি হয়েছে বলো তো? একেবারে খেপচুড়িয়াস মেরে গিয়েছ। অসম্ভব নয়, আমি লগন চাঁদা ছেলে। ভট্টাচার্য মশাই কুষ্টি তৈরি করেই বলেছেন এ ছেলে ঘোর উন্মাদ হবে। কিন্তু আর দেরি নয়, চলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়া যাক। চিত্রায় কদিন ধরে একটা ভালো ফিল্ম দেখাচ্ছে। খেয়ে দে বায়োস্কোপে পৌঁছলাম। রাত্রি 9:30 চিত্র প্রদর্শন আরম্ভ হলো। ছবিটা কিছু দীর্ঘ, শেষ হতে প্রায় 11:15 বাজল। অনেক দূরে যেতে হবে, বাসও 2-1টাই ছিল। আমি একটাতে উঠবার উপক্রম করছি, ব্যোমকেশ বলল, না না, হেঁটেই চলো না, এই তো খানিকটা দূর। বলেই হন হন করে চলতে আরম্ভ করল। কর্নওয়ালিস স্ট্রিট ছেড়ে সে যখন পাশের একটা সরু রাস্তা ধরল, তখন বুঝলাম সে করালিবাবুর বাড়ির দিকে চলেছে। এত রাত্রে সেখানে কি প্রয়োজন তা বুঝতে পারলাম না। যাই হোক, বিনা আপত্তিতে তার সঙ্গে চললাম। স্বাভাবিক অপেক্ষা কিছু বেশি দ্রুতপদেই আমরা চলছিলাম। তবু করালিবাবুর বাড়ি পৌঁছতে অনেকটা সময় লাগলো। করালিবাবুর দরজার পাশেই একটা গ্যাস পোস্ট ছিল। তার নিচে দাঁড়িয়ে ব্যোমকেশ হাতের জামার হাতা সরিয়ে ঘড়ি দেখল। কিন্তু ঘড়ি দেখবার প্রয়োজন ছিল না। ঠিক এই সময় অনেকগুলো ঘড়ি চারিদিকে মধ্যরাত্রি ঘোষণা করে দিল। ব্যোমকেশ উৎফুল্লভাবে আমার পিঠে একটা চাপড় মেরে বলল, হয়েছে অজিত, হয়েছে। চলো এবার একটা ট্যাক্সি ধরা যাক। পরদিন বেলা 8:30টার সময় আমরা করালিবাবুর বাড়িতে গেলাম। কয়েকজন পুলিশ কর্মচারী ও বিধুবাবু হাজির ছিলেন। ব্যোমকেশকে দেখে বিধুবাবু একটু অপ্রস্তুত হলেন, কিন্তু সে ভাব গোপন করে গম্ভীর স্বরে বললেন, ব্যোমকেশবাবু, আপনি শুনেছেন বোধহয় যে সুকুমারকে অ্যারেস্ট করেছি। সেই যে আসল আসামি তা আমি গোড়া থেকেই বুঝেছিলাম। আমি শুধু তাকে একটু ল্যাজে খেলাচ্ছিলাম। বলেন কি? ব্যোমকেশ মহা বিস্ময়ের ভান করে এমনভাবে বিধুবাবুর পিছন দিকে দেখল যেন খেলবার যন্ত্রটা সত্যি সত্যি সেখানে আছে। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর হাসি চাপবার চেষ্টায় উৎকট গাম্ভীর্য অবলম্বন করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আপনি আজ কি মনে করে? না কিছু না, শুনলাম নতুন উইল বেরিয়েছে, তাই সেটা দেখতে এলাম। উইল ব্যোমকেশকে দেখাবে কি না তা কিছুক্ষণ চিন্তা করে বিধুবাবু অনিচ্ছা ভরে ফাইল থেকে একটা কাগজ বার করে দিলেন। বললেন, দেখবেন ছিঁড়ে ফেলবেন না যেন। এই উইলটাই হচ্ছে সুকুমারের বিরুদ্ধে সেরা প্রমাণ। করালিবাবুকে খুন করার পর ওটা সুকুমার চুরি করে নিজের ঘরে এনে লুকিয়ে রেখেছিল মশাই। কোথায় রেখেছিল জানেন? তার ঘরে যে 3টে ট্রাঙ্ক উপরি উপরি করে রাখা আছে না, ওই তারই নিচের ট্রাঙ্কের একেবারে তলাতে। বাহ, সবই যে মিলে যাচ্ছে দেখছি। কিন্তু একটা কথা বলুন তো, সুকুমার উইলখানা ছিঁড়ে ফেললো না কেন? সে বুদ্ধি থাকলে তো ভেবেছিল আমরা তার ঘর সার্চই করব না। সুকুমার কিছু বলল? কি আর বলবে, সবাই যা বলে থাকে যেন ভারী আশ্চর্য হয়ে গেছে। এমনি ভাব দেখিয়ে বলল, আমি কিছু জানি না। ব্যোমকেশ উইলখানা উল্টিয়ে পাল্টিয়ে দেখে কিছুটা শ্রদ্ধার সাথে তার ভাঁজ খুলে পড়তে আরম্ভ করল। আমিও গলা বাড়িয়ে দেখলাম সাদা একটা ফুলস্কেপ কাগজের উপর ছাপার অক্ষরে লেখা রয়েছে, অদ্য ইংরেজি 1933 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগ্নেও শ্রীমান ফণীভূষণ পাবে। আগে যে সকল উইল করেছিলাম তা এখন নাকচ করা হলো। স্বাক্ষর
শ্রী করালি চরণ বসু। উইল পড়ে ব্যোমকেশ লাফিয়ে উঠল। দেখলাম তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে। সে বলল, বিধুবাবু, এ কি আশ্চর্য ব্যাপার! উইল যে... বলে কাগজখানা বিধুবাবুর সামনে পেতে ধরল। বিধুবাবু বিস্মিতভাবে সেটা আগা গোড়া পড়ে বললেন, কি হয়েছে? আমি তো কিছু... দেখছেন না? বলে স্বাক্ষরের নিচটা আঙুল দিয়ে দেখালো। তখন বিধুবাবু চক্ষু গোলাকৃতি করে বললেন, ও সাক্ষী। চুপ! ব্যোমকেশ ঠোঁটে আঙুল দিয়ে ঘরের ভেজানো দরজার দিকে তাকালো। কিছুক্ষণ উৎকর্ণভাবে শুনে পা টিপে টিপে গিয়ে হঠাৎ কপাটটা খুলে ফেলল। মাখনলাল দরজায় কান পেতে শুনছিল। সবেগে পালাবার চেষ্টা করল। ব্যোমকেশ তার কামিজের গলা ধরে ঘরের মধ্যে টেনে আনল। জোর করে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলল, ইন্সপেক্টর বাবু, একে ধরে রাখুন, ছাড়বেন না, আর কথা বলতে দেবেন না। মাখন ভয়ে আধমোড়া হয়ে গিয়েছিল। বলল, আমি কিছু জানি না। চুপ! বিধুবাবু, একটা গ্রেপ্তারি পরোয়ানা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনিয়ে নিন। আসামির নাম দেবার দরকার নেই, নামটা পরে ভর্তি করে নিলেই হবে। বিধুবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে খাটো গলায় বলল, ততক্ষণ এই লোকটাকে লেজে খেলান, আমি আসছি। কিন্তু আমি যে কিছুই... পরে হবে, ইতিমধ্যেই আপনি ওয়ারেন্টখানা আনিয়ে রাখুন। এসো অজিত। দ্রুত পদে ব্যোমকেশ উপরে উঠে গিয়ে ফণির কপাটে টোকা মারল। ফণি এসে দরজা খুলে সামনে ব্যোমকেশকে দেখে ঈষৎ বিস্ময়ের সাথে বলল, ব্যোমকেশ বাবু! আমরা ঘরে প্রবেশ করলাম। ব্যোমকেশের ব্যস্ত সমস্ত ভাব আর ছিল না। সে হাসি মুখে বলল, আপনি শুনে খুশি হবেন যে করালিবাবুর প্রকৃত হত্যাকারী কে তা আমরা জানতে পেরেছি। সুকুমার তা গ্রেপ্তার হয়েছেন জানি, কিন্তু এখনও যেন বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না হবারই কথা। তার ঘর থেকে আর একটা উইল বেরিয়েছে। সেই উইলের ওয়ারিশ আপনি। তাও শুনেছি। কথাটা শুনে অবধি মনটা যেন তেতো হয়ে গেছে। তুচ্ছ টাকার জন্য মামার অপঘাতে মৃত্যু হলো। হ্যাঁ, অর্থম অনর্থম। তিনি আমায় যা সম্পত্তি দিয়ে গেছেন, এতেও আমি খুশি হতে পারছি না ব্যোমকেশবাবু। নাই দিতেন টাকা, তবু তো তিনি বেঁচে থাকতেন। ব্যোমকেশ বইয়ের সেলফটার সামনে দাঁড়িয়ে বইগুলো দেখতে দেখতে অন্য মনস্কভাবে বলল, তা তো বটেই, তা তো বটেই। পুত্রাদপি ধনভাজাং ভীতঃ। শঙ্করাচার্য তো আর মিথ্যে বলেননি। আচ্ছা, এটা কি বই? ফিজিওলজি? সুকুমারবাবুর বই দেখছি। বইখানা বার করে ব্যোমকেশ নামপত্রটা দেখল। সুকুমারদা মাঝে মাঝে আমাকে তার ডাক্তারি বই পড়তে দিতেন। কি আশ্চর্য দেখুন, এ বাড়িতে আমি সুকুমারদাকেই সবচেয়ে বেশি আপন লোক বলে মনে করতাম, এমনকি দাদার চেয়েও। অথচ তিনি... ব্যোমকেশ আরও কতগুলো বই খুলে দেখে বিস্মিতভাবে বলল, আপনি তো দেখছি একজন পাকা গ্রন্থকীট। সব বই দাগ দিয়ে পড়েছেন। হ্যাঁ, পড়া ছাড়া আর তো কোনো অ্যামুজমেন্ট নেই, সঙ্গীও নেই। এক সুকুমারদা রোজ সন্ধেবেলা খানিকক্ষণ আমার কাছে এসে বসতেন। আচ্ছা আচ্ছা ব্যোমকেশবাবু, সত্যি কি সুকুমারদা এ কাজ করেছেন? কোনো সন্দেহ নেই? ব্যোমকেশ চেয়ারে এসে বসল। বলল, অপরাধীর বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে সন্দেহের স্থান নেই। বসুন, আপনাকে সব কথা বলছি। ফণি বিছানায় বসল। আমি তার পাশে বসলাম। দেখুন, হত্যা দুরকম হয়। এক, রাগের মাথায় হত্যা, যাকে বলে ক্রাইম অফ প্যাশন। আর এক, সংকল্প করে হত্যা। রাগের মাথায় যে লোক খুন করে তাকে ধরা কঠিন নয়, অধিকাংশ সময় সে নিজেই ধরা দেয়। কিন্তু যে লোক ভেবে চিন্তে নিজেকে যথাসম্ভব সন্দেহমুক্ত করে খুন করে তাকে ধরাই কঠিন হয়ে পড়ে। তখন কে আসামি তার নাম আমরা জানতে পারি না। 5 জন লোকের ওপর সন্দেহ হয়। এরকম ক্ষেত্রে আমরা কোন পথে চলব? তখন আমাদের একমাত্র পথ হচ্ছে
হত্যার প্রণালী থেকে হত্যাকারীর প্রকৃতি বোঝবার চেষ্টা করা। বর্তমান ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি। হত্যাকারী লোকটা একাধারে বোকা এবং চতুর। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো খুন করেছে, অথচ নির্বোধের মতো খুনের যা কিছু প্রমাণ নিজের ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। বলুন দেখি, সত্যবতীর ছুঁচ দিয়ে খুন করবার কি দরকার ছিল? বাজারে কি ছুঁচ পাওয়া যায় না? আর উইলখানা যত্ন করে লুকিয়ে রাখবার কোনো আবশ্যকতা ছিল কি? ছিঁড়ে ফেললেই তো সব লাটা চুকে যেত। এ থেকে কি মনে হয়? ফণি হাতের উপর চিবুক রেখে শুনছিল। বলল, কি মনে হয়? যে ব্যক্তি স্বভাবতই নির্বোধ সে বুদ্ধিমানের মতো কাজ করবে এ সম্ভব নয়। কিন্তু যে ব্যক্তি বুদ্ধিমান সে বোকামির ভান করতে পারে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে আসামি যেই হোক সে বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান লোকও ভুল করে। বোকা সাজবার চেষ্টা সবসময় সফল হয় না। এক্ষেত্রেও আসামি কয়েকটা ছোট ছোট ভুল করেছিল বলে আমি তাকে ধরতে পেরেছি। কি ভুল সে করেছিল? বলছি। ব্যোমকেশ পকেট হাতড়িয়ে একটা সাদা কাগজ বার করল। তারপর বলল, কিন্তু তার আগে এ বাড়ির একটা নকশা তৈরি করে দেখাতে চাই। একটা পেন্সিল আছে কি? যে কোনো পেন্সিল হলেই হবে। ফণির বিছানার বালিশের উপর একটা বই রাখা ছিল। তার ভিতর থেকে সে একটা লাল পেন্সিল বার করে দিল। পেন্সিল নিয়ে ব্যোমকেশ ভালো করে দেখল। তারপর মৃদু হেসে সেটা পকেটে রেখে দিয়ে বলল, যাক, প্ল্যান আঁকবার আর দরকার নেই, মুখেই বলছি। অপরাধী প্রধানত 3টি ভুল করেছিল। প্রথমে সে গ্রের অ্যানাটমির একটা জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়ত, সে বাক্স টানবার সময় একটু শব্দ করে ফেলেছিল। আর তৃতীয়ত, সে আইন ভালো জানত না। ফণির মুখ থেকে সমস্ত রক্ত নেমে গিয়ে মুখখানা একেবারে মরার মতো হয়ে গিয়েছিল। সে অতি কষ্টে বলল, আইন আইন জানতো না? না, আর সেই জন্যেই অত বড় অপরাধটা ব্যর্থ হয়ে গেল। আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। সুকুমারের ঘর থেকে যে উইলটা বেরিয়েছে, উইল হিসেবে ওটা মূল্যহীন। তাতে সাক্ষীর সই নেই। মনে হলো ফণি এবার মূর্ছা যাবে। অনেকক্ষণ কেউ কথা বলল না। দৃষ্টিহীন শুষ্ক চোখ মেলে ফণি মাটির দিকে তাকিয়ে রইল। তারপর 2 হাতে মাথার চুল মুঠি করে ধরে অর্ধব্যক্ত স্বরে বলল, সব বৃথা, সব মিছে ব্যোমকেশ বাবু। আমাকে একটু সময় দিন, আমি বড় অসুস্থ বোধ করছি। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে ঘাড় নাড়ালো। বলল, আধ ঘন্টা সময় আপনাকে দিলাম, তৈরি হয়নি। দরজা পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল, থিম্বলটা অবশ্য ফেলে দিয়েছিলেন। সেটা সুকুমারের ঘরে রেখে আসেননি কেন বোঝা যাচ্ছে না। তাড়াতাড়িতে আঙুল থেকে খুলতে হয়তো ভুলে গিয়েছিলেন, তাই না? তাই হবে। কিন্তু ক্লোরোফর্ম কার হাতে দিয়ে আনালেন? মাখন? ফণি বিছানায় শুয়ে পড়ে বলল, আধ ঘন্টা পরে আসবেন। দরজা ভেজিয়ে আমরা নিচে নেমে এসে বসলাম। মাখন তখনও ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের মধ্যবর্তী হয়ে দারুভূত জগন্নাথের মতো বসেছিল। ব্যোমকেশ ভীষণ ভ্রু কুঁচকে তাকে প্রশ্ন করল, তুমি কবে ফণিকে ক্লোরোফর্ম এনে দিয়েছ? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলো, নইলে ওয়ারেন্টে তোমার নামই লেখা হবে। দোহাই আপনাদের, আমি এসবের মধ্যে নেই। ফণি বলেছিল রাত্রে তার ঘুম হয় না, 1 ফোঁটা করে ক্লোরোফর্ম খেলে ঘুম হবে। তাই আমি কিচ্ছু জানি না। বুঝেছি। আচ্ছা, একে এবার ছেড়ে দিতে পারেন বিধুবাবু। মুক্তি পেয়েই মাখন একেবারে বাড়ি ছেড়ে দৌড় দিল। ব্যোমকেশ বলল, ওয়ারেন্ট এসেছে? না না, এই এলো বলে। কিন্তু কার জন্য ওয়ারেন্ট? করালিবাবুকে যে খুন করেছেন তার জন্য। বিধুবাবু অতিশয় অপ্রসন্নভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ ব্যোমকেশবাবু, এটা পরিহাসের সময় নয়। কমিশনার সাহেব আপনাকে একটু স্নেহ করেন বলে আপনি আমার ওপর হুকুম চালাচ্ছেন।
তাও আমি সহ্য করেছি, কিন্তু আমি তামাশা সহ্য করব না। তামাশা নয়, এ একেবারে নিরেট সত্যি কথা। শুনুন তবে। বলে ব্যোমকেশ সংক্ষেপে সব কথা বিধুবাবুকে বলল। বিধুবাবু কিছুক্ষণ বিস্মিত হয়ে রইলেন, তারপর বললেন, তাই যদি হয় তবে তাকে একলা ফেলে এলেন কি বলে? হ্যাঁ, যদি পালিয়ে যায়? পালাবে না, সে নিজেই অপরাধ স্বীকার করবে, আর সেটাই আমাদের একমাত্র ভরসা। কারণ তার অপরাধ আদালতে প্রমাণ করা বেশ কঠিন হবে। জুরিদের আপনি জানেন তো, তারা নট গিল্টি বলেই আছে। তা তো জানি, কিন্তু বিধুবাবু আবার বসে পড়লেন। ঠিক আধ ঘন্টা পর আমরা ফণির ঘরে এলাম। বিধুবাবু সর্বপ্রথম দরজা খুলে গট গট করে ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে বললেন, ফণি বিছানায় শুয়ে আছে। বিছানার পাশে তার ডান হাতটা ঝুলছে, আর ঠিক তার নিচে মেঝের উপর পুরু হয়ে রক্ত জমেছে। কবজির কাটা ধমনী থেকে তখনও ফোঁটা ফোঁটা গাঢ় রক্ত ঝরে পড়ছে। কিছুক্ষণ চেয়ে থেকে ব্যোমকেশ বলল, এতটা আমি প্রত্যাশা করিনি। ফণির বুকের উপর একটা চিঠি রাখা ছিল, সেটা তুলে নিয়ে ব্যোমকেশ পড়ল। চিঠিতে এই কটা কথা লেখা, ব্যোমকেশবাবু, চললাম। আমি খোঁড়া, অকর্মণ্য। এখানে আমার অন্যটুকু জুটত না, দেখি ওখানে জোটে কিনা। আমি জানি মোকদ্দমা করে আপনারা আমার ফাঁসি দিতে পারতেন না, কিন্তু আমার বেঁচে কোনো লাভ নেই। যখন টাকাই পেলাম না, তখন কিসের সুখে বাঁচব? মামাকে খুন করেছি, সেজন্য আমার ক্ষোভ নেই। তিনি আমাকে ভালোবাসতেন না, খোঁড়া বলে বিদ্রুপ করতেন। তবে সুকুমার তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু তিনি ছাড়া দোষ চাপাবার কোনো লোক আর কেউ ছিল না। তাছাড়া তিনি ফাঁসি গেলে সুবিধে হতো, কিন্তু যে কথা নিজের বিকলাঙ্গতার লজ্জায় জীবনে কাউকে বলতে পারিনি, আজ আর তা প্রকাশ করব না। ক্লোরোফর্ম কোথা থেকে পেয়েছিলাম বলবো না। যে এনে দিয়েছিল সে আমার অভিসন্ধি জানতো না, তবে পরে হয়তো সন্দেহ করেছিল। আপনি আশ্চর্য লোক, থিম্বলের কথাটাও ভোলেননি। সেটা সত্যি আঙুল থেকে খুলতে ভুলে গেছিলাম। ঘরে ফিরে এসে চোখে পড়ল, সেটা এই ঘরেই আছে, খুঁজে নেবেন। সেদিন রাত্রিরে সত্যবতীর ঘর থেকে থিম্বল আর ছুঁচ চুরি করেছিলাম। সে তখন রান্নাঘরে ছিল। আপনি ছাড়া আমাকে বোধহয় আর কেউ ধরতে পারত না, কিন্তু তবু আপনাকে বিদ্বেষ করতে পারছি না। বিদায়, এটি বহু দূরের যাত্রী ফণিভূষণ কর। এখন সুকুমারবাবুকে ছেড়ে দেবার বোধহয় আর কোনো বাধা নেই। তার বোনকে জানানো দরকার, তিনি বোধহয় নিজের ঘরে আছেন। চলো অজিত। সপ্তাহখানেক পরে আমরা দুজনে আমাদের ঘরে বসেছিলাম। বিকেলবেলা নীরবে চা পান চলছিল। গত কয়েকদিন দুপুরের খাবার পর ব্যোমকেশ নিয়মিত বাইরে যাচ্ছিল। কোথায় যায় আমাকে বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। তার কাছে মাঝে মাঝে এমন দু একটা গোপনীয় কেস আসতো, যার কথা আমার কাছেও প্রকাশ করবার অধিকার তার ছিল না। আমি জিজ্ঞেস করলাম, আজও বেরোবে নাকি? ঘুরে দেখে ব্যোমকেশ বলল, কেস? হ্যাঁ, কিন্তু এই কেসটা বড় গোপনীয়। আমি আর ও বিষয়ে কোনো প্রশ্ন করলাম না। বললাম, সুকুমারের ব্যাপার সব তো চুকে গেছে। হ্যাঁ, প্রবেটের দরখাস্ত করেছে। আচ্ছা ব্যোমকেশ, ঠিক কিভাবে ফণি খুন করলো আমাকে একটু বুঝিয়ে বলো তো। এখনও ভালো করে জ্বরটা খুলতে পারছি না। চায়ের শূন্য পেয়ালাটা নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, আচ্ছা শোনো, পরপর ঘটনাগুলো যেমন ঘটেছিল বলে যাচ্ছি। সেদিন দুপুরবেলা করালিবাবুর সঙ্গে মতিলালের ঝগড়া হলো। সন্ধেবেলা সুকুমার এসে তাই শুনে করালিবাবুকে বোঝাতে গেল। সেখান থেকে গালাগালি খেয়ে বেরিয়ে ফণির ঘরে প্রায় 7:30 পর্যন্ত কাটালো। তারপর খেয়ে দিয়ে বায়োস্কোপ দেখতে গেল। এ পর্যন্ত কোনো গোলমাল নেই। না, রাত্রি 8টা থেকে 9টার মধ্যে
অর্থাৎ সত্যবতী যে সময় রান্নাঘরে ছিল সেই সময় ফণি তার ঘর থেকে থিম্বল আর ছুঁচ চুরি করল। সে বুঝতে পেরেছিল করালিবাবু আবার উইল বদলাবেন এবং এবার সে সম্পত্তি পাবে। সে ঠিক করল বুড়োকে আর মত বদলাবার ফুরসত দেবে না। বুড়োকে ফণি ২০ চক্ষে দেখত। বিকলাঙ্গ লোকের একটা অদ্ভুত মানসিক দুর্বলতা প্রায়ই দেখা যায়। তারা নিজেদের দৈহিক বিকৃতি সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রুপ সইতে পারে না। ফণি বোধহয় অনেকদিন থেকেই করালিবাবুকে খুন করবার মতলব আঁটছিল। বামুন ঠাকুরের জেরা থেকে জানা যায় রাত্রি আন্দাজ 11:30টার সময় মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল। গাঁজাখোরদের সময়ের ধারণা থাকে না, তাই বামুন ঠাকুর একটু সময়ের গোলমাল করে ফেলেছিল। আমি হিসেব করে দেখেছি মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক 11:25। আর ওর দোষ বরাবরই ছিল রাত্রে বাড়ি থাকতো না। সে বেরিয়ে যাবার পর ফণিও ঘর থেকে বেরোলো। মতিলালের ঘর করালিবাবুর শোবার ঘরের ঠিক নিচেই। পাছে পায়ের শব্দ হয় তাই ফণি এতক্ষণ অপেক্ষা করছিল। ঘুমন্ত করালিবাবুকে ক্লোরোফর্ম করতে মিনিট 5 সময় লাগলো। তারপর সে তার ঘাড়ে অপটু হাতে ছুঁচ ফোটালো। 3 বার ফোটাবার পর তবে ছুঁচ যথাস্থানে পৌঁছল। সুকুমারের মতন ডাক্তারির ছাত্র যদি এ কাজ করত তাহলে 3 বার ফোটাবার দরকার পড়ত না। করালিবাবুকে শেষ করে ফণি পাশের ঘরের দেরাজ থেকে তার শেষ উইল বার করল। দেখল উইল তার নামেই। এখানে একটু সন্দেহের অবকাশ আছে। এমন হতে পারে যে ফণি করালিবাবুকে ক্লোরোফর্ম করে পাশের ঘরে গিয়ে উইল পড়ল। যখন দেখল উইল তারই নামে, তখন ফিরে এসে করালিবাবুকে খুন করল। সে যাই হোক, এই ব্যাপারে তার 10-12 মিনিট সময় লাগলো। এখন কথা হচ্ছে উইলখানা নিয়ে সে কি করবে। যথাস্থানে রেখে দিলেও পারত, কিন্তু তাতে সুকুমারকে ভালো করে ফাঁসানো যায় না। অথচ নিজেকে বাঁচাতে হলে একজনকে ফাঁসানো চাই। উইল আর ক্লোরোফর্মের শিশি সে সুকুমারের ঘরে লুকিয়ে রেখে এলো। জানতো এত বড় কাণ্ডের পর সব ঘর খানাতল্লাশ হবেই, তখন উইলও বেরোবে। এক ঢিলে 2 পাখি মরবে। সুকুমারের ফাঁসি হবে আর সে সম্পত্তি পাবে। উইলটা ট্রাঙ্কের তলায় রাখতে গিয়ে একটু শব্দ হয়েছিল। সেই শব্দে সত্যবতীর ঘুম ভেঙে যায়। তখন রাত্রি 11:45। সে ভাবল দাদা বায়োস্কোপ দেখে ফিরে এলো, কিন্তু বাস্তবে সুকুমার তখন ফিরতে পারে না। সে ফিরেছে যখন বাড়িতে ঢং ঢং করে 12টা বাজছে। আর কিছু বোঝবার দরকার আছে কি? উইলে দস্তখত না থাকার কারণ কি? ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, আমার মনে হয় খাওয়া দাওয়ার পর করালিবাবু উইলটি লিখেছিলেন, তাই রাত্রে আর কিছু করেননি। সম্ভবত তাঁর ইচ্ছে ছিল পরদিন সকালে চাকর বামুনকে দিয়ে সই করিয়ে নেবেন। নীরবে ধূমপান করে কিছুক্ষণ কেটে গেল। তারপর জিজ্ঞেস করলাম, সত্যবতীর সঙ্গে তারপর আর দেখা হয়েছিল? সে কি বলল? খুব ধন্যবাদ দিল তো? বিমর্ষভাবে মাথা নেড়ে ব্যোমকেশ বলল, না, শুধু গলায় আঁচল দিয়ে পেন নাম করলে। চমৎকার মেয়ে কিন্তু, তাই না? ব্যোমকেশ উঠে দাঁড়ালো, তর্জনী তুলে বলল, তুমি আমার চেয়ে বয়সে বড়, সে কথাটা মনে আছে তো? হ্যাঁ, কেন বলো তো? উত্তর না দিয়ে ব্যোমকেশ পাশের ঘরে গেল। মিনিট 5 পরে বিশেষ সাজসজ্জা করে বেরিয়ে এলো। আমি বললাম, তোমার গোপনীয় মক্কেল তো ভারী শৌখিন লোক দেখছি। সিল্কের পাঞ্জাবি পরা ডিটেকটিভ না হলে মন ওঠে না। এসেন্স মাখানো রুমালে মুখ মুছে ব্যোমকেশ বলল, সত্য অন্বেষণ তো আর 4টিখানি কথা নয়, অনেক তোড়জোড় দরকার। সত্য অন্বেষণ তো অনেক দিন থেকেই করছো, কই এত সাজসজ্জা তো কখনো দেখিনি। সত্য অন্বেষণ আমি অল্পদিন থেকেই আরম্ভ করেছি। তার মানে? তার মানে অতি গম্ভীর। চললাম। মুচকি হেসে ব্যোমকেশ দরজার দিকে গেল। সত্য? ও! আমি লাফিয়ে গিয়ে তার কাঁধ চেপে ধরলাম। সত্যবতী!
এ কদিন ধরে এই মহাসত্যটি অন্বেষণ করা হচ্ছিল বুঝি? হ্যাঁ ব্যোমকেশ, শেষে তোমার এই দশা? কবিতা হলে ঠিকই বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। হ্যাঁ, খবরদার, তুমি আমার চেয়ে বয়সে বড়, অর্থাৎ সম্পর্কে তার ভাসুর। ঠাট্টাই আর কি চলবে না। এবার থেকে আমিও তোমায় দাদা বলে ডাকবো। কেন কেন, আমাকে এত ভয় কেন? লেখক জাতটাকেই আমি ঘোর সন্দেহের দৃষ্টিতে দেখি। বেশ, দাদাই হলাম তাহলে। ব্যোমকেশের মাথায় হাত রেখে বললাম, যাও ভাই, 4টে বাজে, এবার জয়যাত্রায় বেরিয়ে পড়ো। আশীর্বাদ করি সত্যের প্রতি যেন তোমার অবিচলিত ভক্তি থাকে। ব্যোমকেশ বেরিয়ে পড়ল। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অর্থম অনর্থম গল্পের 2য় পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত 9টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।